আপারে জলদি পালা, ঘটক আসতেছে। ছোট ভাইয়ের কথা শুনে প্রাণপণেরও দৌড়াতে শুরু করলো মোহিনী। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, তাতে যেন পাড়াপড়শির এবং ঘটকের জ্বালায় ঘরে থাকা যাচ্ছে না। আজ অমুক পাত্র তো কাল অমুক পাত্র। তার বাবা অবশ্য জানিয়ে দিয়েছে যে মেয়েকে এখনই বিয়ে দিবেন না, কিন্তু কে শুনে কার কথা। রোজ ঘটক এসে জ্বালিয়ে মারছে। মোহিনী দৌড়াতে দৌড়াতে তার ফুপিদের বাড়িতে চলে গেল। সেখানে যাওয়ার পর বুঝতে পারল তার শহরে ফুফাতো ভাইয়ের বন্ধুমহল বাড়িতে এসেছে। মোহিনী ওড়না মাথায় দিয়ে একরকম তাদের দৃষ্টি থেকে পালিয়ে তার ফুপুর রান্নাঘরের দিকে চলে গেল। গিয়ে দেখলো সেখানেই তার ফুপি আছে। ভাতিজিকে দেখে রুমা মুচকি হেসে বললেন, কিরে, আজও ঘটক এসেছে নাকি? হ্যাঁ ফুপি, রোজ রোজ তো অশান্তি ভালো লাগছে না। কয়েকদিন না হয় আমাদের বাড়িতে এসে থেকে যা। ঘটকের আনাগোনা কমে গেলে তোদের বাড়িতে ফিরে যাস। মার শরীর ভালো না। তোর মা 12 মাসের মধ্যে 11 মাস অসুস্থ থাকে। এই আর নতুন কি? তুই থাক দুদিন এখানে। ফুপির কথা শুনে মোহিনীর চোখের কোণে জল চলে এলো। তার মা অসুস্থ মানুষ, তাই বলে ফুপি এভাবে মুখের ওপর কথাগুলো বলবে? কিরে মোহিনী, বহুদিন পর দেখা পেলাম, কেমন আছিস? মোহিনী পেছনে তাকিয়ে দেখলো জাহিদ ভাইকে। সম্পর্কে মোহিনীর ফুফাতো ভাই হয়। মোহিনী হাসি মুখে বলল, ভালো আছি ভাইয়া। পড়াশোনা কেমন চলছে? জাহিদ তার মায়ের কাছ থেকে ভাপা পিঠার প্লেট নিতে নিতে প্রশ্ন করল। মোহিনী জবাব দেওয়ার আগেই আমিনা জবাব দিল, পড়াশোনায় তো ভালোই, কিন্তু ঘটকের জ্বালায় ঘরে টিকতে পারছে না। ওদের বাড়িতে ঘটক এসেছে বলেই আমাদের বাড়ি মুখী হয়েছে, নয়তো মোহিনীর দেখা পাওয়া মানে অমাবস্যার সময় চাঁদের দেখা পাওয়ার এক সমান। জাহিদ হেসে ফেলল। মোহিনী মাথা নিচু করে ফেলেছে। জাহিদ ভাইকে দেখলে এমনিতেই তার লজ্জা লাগে, সেখানে মানুষটা তাকে নিয়ে হাসছে। মোহিনী 2 হাতে 2টো পিঠার প্লেট নিয়েছি, আরেকটা প্লেট নিয়ে তুই আমার সঙ্গে। আর জাহিদ ভাইয়ের কথা শুনে মোহিনী চমকে বলল, আপনার বন্ধুদের সামনে আমি যেতে পারবো না জাহিদ ভাই। আরে বকামে, তুই শুধু দরজা পর্যন্ত যাবি, ঘরের ভেতর যাওয়া লাগবে না। মোহিনী মুখ কালো করে প্লেট হাতে নিয়ে জাহিদের পেছনে পেছনে হাঁটছে। জাহিদের ঘরের সামনে গিয়ে মোহিনী দাঁড়িয়ে পড়ল। জাহিদ দরজা খুলে ভেতরে ঢুকলো। মোহিনী জাহিদের অপেক্ষায় যখন দাঁড়িয়েছিল দরজার বাইরে, ঠিক তখনই পেছন থেকে কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে সে চমকে যায়। পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল অতি সুন্দর এক পুরুষকে। কালো শার্ট পরনের মানুষটার কাঁধে গিটারের ব্যাগ ঝোলানো। মোহিনী চট করে দৃষ্টি নত করে ফেলল। পথ ছেড়ে দাঁড়াতেই মোহিনী পাশ কাটিয়ে জাহিদের ঘরটায় প্রবেশ করলো পুরুষ মানুষটা। ঘরের ভেতর থেকে হাসি ঠাট্টার শব্দ ভেসে আসছে। মোহিনী না পারছে ভেতরে যেতে, আর না পারছে চলে যেতে। মনে মনে ভীষণ বিরক্ত হলো জাহিদ ভাইয়ের ওপর। দীর্ঘ শ্বাস ফেলে দরজায় নক করলো 2বার। জাহিদ এবার দরজা খুলে মোহিনীর হাত থেকে পিঠার প্লেট নিয়ে লজ্জিত মুখে বলল, ভুলেই গিয়েছিলাম তোর কথা, একটা কচ করে দিবি? বলুন জাহিদ ভাই। মাকে গিয়ে বলবি আমার বন্ধুদের জন্য রংচেদ বানিয়ে পাঠাতে। আর শোন, 1 কাপ আলাদা করে দুধ চা বানাতে বলবি। মোহিনী সোজা চলে গেল তার ফুপির রান্নাঘরে। ফুপি তখন সবে চুলায় পানি বসিয়েছে। তাকে দেখে বলল, পানি বসিয়ে দিয়েছি, তুই চা বানিয়ে দে তো মোহিনী। আমার শরীরটা কেমন লাগছে? মোহিনী মাথা নাড়িয়ে একটা কাঠের পিঁড়ি টেনে মাটির চুলার সামনে বসলো। চুলার অগ্নির শিখা তার মুখের উপর পড়ছে। শীতের সকালে চুলার আগুনের তাপ বেশ আরামদায়ক। চুলায় কাঠের জাল দিচ্ছিল, ঠিক তখনই জাহিদ এলো 5টা কাপ এবং একটা মগ নিয়ে। মোহিনীর পাশে রাখা প্লাস্টিকের টুলে বসে চায়ের কাপে চিনি দিল। তারপর মগে গুঁড়া দুধ এবং চিনি ঢেলে মোহিনীর মুখের দিকে তাকিয়ে বলল, গিটার কাঁধে করে যে ছেলেটা এলো, যে কিছুক্ষণ আগে, সেই ছেলেটা বিরাট বড়লোকের ছেলে, কিন্তু ভেতরে হিংসার ছিটেফোঁটাও নেই। তুই যদি পান্তা ভাত আর মরিচ পোড়া সামনে দিস, চুপচাপ খেয়ে নেবে, অভিযোগ করবে না। কিন্তু সমস্যা একটাই, দুধ চা খাবে, কফি কিংবা রং চা কোনোটাই ওর মুখে রুচে না, লিকার হয়ে গেছে। চায়ের কাপে ঢেলে দে, পারবি তো? মোহিনী মাথা নাড়িয়ে বোঝায় সে পারবে। চায়ের কাপে চা ঢেলে দিল। জাহিদ চামচ দিয়ে চা নেড়ে হাতে নিয়ে উঠে দাঁড়ালো। মোহিনী বিরস মুখে উঠে দাঁড়ালো। ফুপির কাছে যাওয়ার দরকার। শরীরটা কেমন লাগছে কে জানে।
ফুপির ব্লাড প্রেশার বেড়ে গেছে, অথচ ঘরে ছেলে বন্ধুরা এসেছে, তাও আবার শহর থেকে। উপায়ান্তর না পেয়ে মোহিনীকে রান্নাবান্নার দিকটিটা সব সামলাতে হলো। মোহিনীর কাজ দেখে মনে মনে শান্তি পাচ্ছে আমিনা। সিদ্ধান্ত নিয়ে ফেললেন মোহিনীর বাপ বিদেশ থেকে এলেই জাহিদের জন্য মোহিনীকে চেয়ে দেখবেন। অবশ্য আরশাদ কোনোদিন বড় বোনের ওপর কথা বলেনি, এই ব্যাপারে হয়তো বলবে না। মোহিনী রান্নাঘর ঝাড়ু দিয়ে হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। গলার দুপাশে ওড়না ঝুলিয়ে কপালের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো হাত দিয়ে খোপা করার সময় চোখ পড়ল রান্নাঘরের দরজার বাইরের উঠোনে। উঠোনে দাঁড়িয়ে থাকা সেই পুরুষটা মোহিনীর দিকেই বুঝে তাকিয়েছিল এতক্ষণ। মোহিনী ভীষণ লজ্জা পেয়ে পেছনে ঘুরে দাঁড়ালো। এমন সময় জাহিদ ভাইয়ের কণ্ঠস্বর শুনতে পেল। মাহতাব বলে কাউকে উচ্চস্বরে ডাকছে। আর সে কি ভরাট কণ্ঠ! মোহিনীর গা শিরশির করে উঠল। পেছনে ফিরে তাকানোর সাহস হলো না। বারবার মনে হচ্ছিল মানুষটার তীক্ষ্ণ দৃষ্টি এখনো তার উপরে আছে। ভালো লাগছে না আর। মোহিনী তার ফুপির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। আমিনা তো অবাক হয়ে বলেই বসলো, এই না কদিন থাকার কথা তোর। মোহিনী মাথা নিচু করে কি বলবে সে। ফুপি, তোমার ছেলের শহরে বন্ধুদের একজনকে দেখে আমার কেমন যেন অস্থির লাগছে। তার দৃষ্টির সীমানা পেরিয়ে আমার চলে যাওয়া উচিত বলে আমি মনে করছি। এত ধারালো যার দৃষ্টি, তার চোখের সামনে দাঁড়ানো মানে নিজেকে কেটে ফালা করে ফেলা। মোহিনী চলে যাওয়ার কথা শুনে বাদ সাধে জাহিদ। তার কথা হলো মোহিনী দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যেন বাড়িতে ফেরে। অগত্যা মোহিনীকে থেকে যেতে হলো। গোসল শেষ করে তার ফুপির একটা গোলাপি রঙের সুতির শাড়ি পরল। মাথায় লাল গামছা বেঁধে উঠোনে দড়িতে ভেজা কাপড়গুলো মেলে দিচ্ছিল। ঠিক তখনই কারো কাশের শব্দ শুনে মোহিনী দড়িতে মেলে দেওয়া ভেজা ওড়নার আড়ালে গিয়ে দাঁড়ালো। একটা হেল্প করবেন আমার? সেই ভরাট কণ্ঠের মালিক আবারও মোহিনীর নিকটে এসে দাঁড়িয়ে আছে। মানুষটার এবং তার মাঝে কেবল একটা ভেজা ওড়নার দূরত্ব। মোহিনী কাছ থেকে জবাব না পেয়ে মানুষটা ইতস্তত ভঙ্গিতে বলল, চলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।